এসআইআর স্যার নয়, এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই শব্দটা বিহার এবং পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে তীব্র আলোড়ন তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস কার্যত বারবার এই কথাটাই বলেছে যে নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হয়, 7 থেকে 8 দফায় নির্বাচন হয়। ভারতীয় জনতা পার্টির যে ইস্যুটা ইতিমধ্যে খুব বেশি পরিমাণে তারা তুলে নিয়ে আসে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গে কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু বাঙালির হাতে সেটা নেই। তাহলে কারা নিচ্ছে? এই ক্ষেত্রে গিয়ে বিহার এবং উত্তরপ্রদেশের নামটা আসে। এবং তার একটা প্রধান রাজনৈতিক ইস্যু হচ্ছে পলায়ন, বিহার সে পলায়ন, অর্থাৎ বিহারে থেকে কোনো লাভ নেই, চলো অন্য রাজ্যে সেখানে গিয়ে কাজকর্ম খুঁজে নাও। এটাকেই তিনি কিন্তু আটকাতে চাইছেন। এই ইস্যুটাকে ঘিরে যদি তীব্র একটা আইন শৃঙ্খলার প্রশ্ন ভবিষ্যতে এসে দাঁড়ায়, তখন নির্বাচন কমিশন কতটা স্থির থাকতে পারবে। এখন প্রশ্নটা আসছে হচ্ছে এনআরসি নিয়ে, তার কারণ এনআরসির ক্ষেত্রে, ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে কোথাও কি হচ্ছে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হবে। এসআইআর স্যার নয়, এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই শব্দটা বিহার এবং পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে তীব্র আলোড়ন তৈরি করেছে। নির্বাচন কমিশন, যা আমি আগের ভিডিওতে বলেছি 2003 সালে শেষবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করেছিল। এই 22 বছরে এসআইআর ঠিকমতো পালিত হয়নি, ফলে অনেক রাজ্যের ভোট নিয়ে, যার মধ্যে পশ্চিমবঙ্গে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। বিশেষ করে 2014 সালের পর থেকে ভারতীয় জনতা পার্টি বারবার করে এই কথাটা বলে, রাজনৈতিকভাবে এটা তারা হাতিয়ার করে রেখেছে যে পশ্চিমবঙ্গে ভোটে রিগিং, সন্ত্রাস এবং তার সাথে সাথে প্রচুর ভুয়ো ভোটারকে নিয়ে তৃণমূল কংগ্রেস নাকি ক্ষমতা দখল করছে। তৃণমূল কংগ্রেস কার্যত বারবার এই কথাটাই বলেছে যে নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হয়, 7 থেকে 8 দফায় নির্বাচন হয়, যাতে কোনো ভোটে কারচুপি না হয়, ভোটে রিগিং বা বুথ জ্যামিং এগুলো না হয়। কিন্তু তারপরও থেমে থাকেনি। নির্বাচনে বারবার জিতে এসছে তৃণমূল কংগ্রেস, আর তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তার সুরে সুর মিলিয়েছে। মুদ্রা এই বিষয়টা অবধি ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে ইস্যুটা ইতিমধ্যে খুব বেশি পরিমাণে তারা তুলে নিয়ে আসে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। অবৈধ অনুপ্রবেশকারী বললেই স্বাভাবিকভাবে একটা পোলারাইজেশন, অর্থাৎ মেরুকরণের রাস্তাটা অনেকটা চওড়া হয়ে যায়। তার কারণ অনেকে হিন্দুরা ভাববেন যে সমস্ত তাদের সুযোগ সুবিধা অধিকার এগুলো তারা কেড়ে নিচ্ছেন এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা। কিন্তু কত অবৈধ অনুপ্রবেশকারী 2003 তো দূর কি বাদ, তারপরেও বিভিন্ন সময় হলেও কখনো কোনো নির্দিষ্ট কখনো পরিমাপ দেয়নি। এই সেন্সাস হচ্ছে, এই ঢুকে পড়ছে, এই সমস্ত কারেকশান হচ্ছে, কিন্তু এই বিষয়টা এবারে আর এখানে থেমে নেই। নতুন যিনি নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার এসআইআরের নির্দেশ দিয়েছিলেন জুন মাসের 24 তারিখ, এবং তারপরে বিহার জুড়ে শোরগোল পড়ে যায়। প্রথম আরজেডি এবং কংগ্রেস বলেন যে এই এসআইআরের উদ্দেশ্য হচ্ছে বিহারে অনেক যারা ভোটার রয়েছেন, বৈধ জেনুইন ভোটার, বিহারের অধিবাসী, তাদেরকে ডিফ্র্যাঞ্চাইজ করা হচ্ছে। বিষয়টা তারা একটা দিক বলেছেন, সেই দিকের মধ্যে সত্যতা থাকতে পারে, তার কারণ অনেকেই রয়েছেন বিহারের বাসিন্দা। কিন্তু এই সত্যটাও তো বলতে হবে, যেটা নিয়ে পর্যায়ক্রমিকভাবে পশ্চিমবঙ্গকে অনেক ক্ষেত্রে অপদস্থ করা হয়েছে। এখানে সবই নাকি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে যায়, এই রাজ্যে কাজ নেই। কিন্তু এই রাজ্যে কাজ আছে, হয়তো এখানকার ভূমিপুত্রদের কাজ নেই। এই স্লোগানটা আবার তোলে বাংলা পক্ষ। পশ্চিমবঙ্গে কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু বাঙালির হাতে সেটা নেই। তাহলে কারা নিচ্ছে? এই ক্ষেত্রে গিয়ে বিহার এবং উত্তরপ্রদেশের নামটা আসে। আবার ঠিক সেম সিচুয়েশনস মহারাষ্ট্রে তৈরি হয়েছে। মহারাষ্ট্রের নির্বাচনের সময় সাগরিকা ঘোষ এই ইস্যুটা তোলেন এবং
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে মন্তব্য করেন যে এরকম ভুয়ো ভোটার দিয়ে পুরো মহারাষ্ট্র দখল করেছে। এবং শিবসেনার কার্যত তখন কিছু করার নেই। শিবসেনা তখন 3 ভাগে বিভক্ত, উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে এবং তার সাথে হচ্ছে একনাথ শিন্ডে, যিনি মূল প্রতীকই নিয়ে চলে গেছেন। বিজেপির সাথে তিনি অ্যালায়েন্স করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর এখন তো বিজেপি খোদ সরকার তৈরি করছে, যে কারণে অস্তিত্বের সংকট তৈরি হওয়াতে রাজ এবং উদ্ধব ঠাকরে এক জায়গায় এসেছে এবং তার সাথে সাথে ইস্যুটাও চড়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনকে যখন এটা বলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নির্বাচন কমিশন এই ইস্যুটাকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে এবং নতুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসে এই বিষয়টাকে তিনি উল্লেখ করেন। 2003-এর রিভিশন অনুযায়ী আগেই বলেছি প্রায় 4 কোটির মতো ভোটারের সংশয় তৈরি হয়েছে এবং এই ভোটার কার্ডকে এত তাড়াতাড়ি কীভাবে এটাকে রিভিশন হবে এই নিয়ে পর্যায়ক্রমে প্রচুর রাজনৈতিক বিবাদ তীব্রতায় উঠে গেছে। বিহার এই মুহূর্তে নির্বাচন আছে নভেম্বরে এবং ইতিমধ্যে প্রায় প্রত্যেক দিন র্যালি বেরোচ্ছে, প্রত্যেক দিনই হচ্ছে সেখানে ইস্যুগুলো আসছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নীতিশ কুমার ইতিমধ্যেই বিহারে এই বিষয় দেখে, তার কারণ বিহারে শেষ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেখা গেছে প্রায় 54% মহিলা ভোট দিয়েছেন। মানে যদি ভোটের পার্সেন্টেজ যদি আমরা দেখি যে সেখানে 80% ভোট হয়েছে বা টোটাল ভোটের, তাতে 54% মানে সাবস্টেন্সিয়াল। এবং নীতিশ কুমারের যে কার্যক্রম, তারা মহিলারা হচ্ছে একচ্ছত্রভাবে নীতিশ কুমারকে ভোট দিয়ে আসছেন। তার কারণ মহিলাদের যে সশক্তিকরণের প্রশ্নে নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো নাম এখন সর্বাগ্রে আসে। এবং নীতিশ কুমার ইতিমধ্যে 37% ঘোষণা করে দিয়েছেন মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ দেওয়া হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক হিসাবে অনেকে থেকে গেছেন। নির্বাচন কমিশন বলেছিল যারা যেখানে থাকছেন সেখানে ভোট দিন, সুবিধা হবে আপনাদের। কিন্তু যদি ভোটের সময় পরিযায়ীরা আবার ফিরে আসে, নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেয়, আবার তারা যদি ফিরে যায় কর্মক্ষেত্রে, তাতে দু জায়গাতেই বিবাদ তৈরি হচ্ছে। আর ঠিক তাই হয়েছে বিহারে, এবং যে কারণে হচ্ছে তোলপাড় করা পরিস্থিতি। জ্ঞানেশ কুমার এখনও পর্যন্ত দাঁড়িয়ে তার স্টেটমেন্ট হচ্ছে এটাই যে শুদ্ধ নির্বাচন করতে হবে, যারা প্রকৃত ভোটার তারা ভোট দেবেন, বাকি ভুতুরে ভোটার তাদেরকে চিহ্নিত করা হবে। অনেক জায়গায় মৃত ভোটারের হয়ে আরেকজন ভোট দিয়ে আছেন, কে কোনটা দেখবে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের এমনই একটা অবস্থা আছে যে তারা বুথে পর্যাপ্ত কর্মী পান না, এবং বিজেপি বলেন যে আমরা 30% ভোট চাই না। স্বাভাবিকভাবে তারা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে এটা বলেন, তার কারণ তারা বিজেপিকে ভোট দেন না বিজেপির হিন্দুত্বের রাজনীতির কারণে। এই 30% জায়গায় প্রায় যা ভোট হয় সবটাই তৃণমূল কংগ্রেস পেয়ে যাচ্ছে, এবং 70% অনেক জায়গাতেও হচ্ছে যথেষ্ট পরিমাণে তাদের বুথভিত্তিক সংগঠন জোরদার নয়। এটা বারবার বিভিন্ন সময় উঠে এসেছে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিহারে যেটাকে বলা হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেটা যেমন একদিকে নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে এবং তাতে বলা যায় যে অনেকটা নীতিশ কুমার যেমন সেটার জন্যে ইতিমধ্যে তার রাজনৈতিক চাল চেলে দিয়েছেন। আরও একজন প্লেয়ার এবারে রয়েছে বিহারের ভোট নির্বাচনে, যার উপর অনেকের নজর রয়েছে, সেটা হচ্ছে জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোর এই প্রথমবার হচ্ছে তিনি রাজনৈতিক দল তৈরি করে নির্বাচনে আসছেন এবং বিহারের তরুণ সমাজকে অ্যাড্রেস করেছেন এবং বিহারের মায়েদেরকে তিনি অ্যাড্রেস করেছেন যে আপনারা একবার অন্তত দেখুন, ভোট দেওয়ার সময় নিজের ছেলে বা মেয়েটার মুখটা চিন্তা করবেন যে আপনার ছেলে তো কিছুদিন পর পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গিয়ে খুব অস্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, কষ্টকর জীবনযাত্রা, যা টাকা পাবে কিছুটা রাখবে বা বাড়িতে পাঠাবে। কিন্তু বিহারে তাহলে এই ব্যবস্থাটা কেন করা যাচ্ছে না? কেন একটা 12, 15, 18 হাজারের চাকরির ব্যবস্থা করা যাচ্ছে না? সে ব্যবস্থা জন সুরাজ করে দেবে যেভাবেই হোক। তার কারণ তার গ্যারান্টি হিসাবে বলছেন ভারতবর্ষে এরকম 10টা জায়গা সরকার গঠনে তার যে প্রতিষ্ঠিত সংস্থা আইপ্যাক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ধীরে ধীরে তার ওজনটাও বাড়ছে, কিন্তু ক্রমশ অনেকেই মনে করছেন যে প্রশান্ত কিশোরের পার্টি এবার নির্বাচনে একটা বড় চমক দেখাতে পারে। এবং তার একটা প্রধান রাজনৈতিক ইস্যু হচ্ছে পলায়ন,
বিহার সে পলায়ন, অর্থাৎ বিহারে থেকে কোনো লাভ নেই, চলো অন্য রাজ্যে, সেখানে গিয়ে কাজকর্ম খুঁজে নাও। এটাকেই তিনি কিন্তু আটকাতে চাইছেন, যে কারণে হচ্ছে এই রকম ভোটার যদি বাদ যায় তাহলে আখেরে কিন্তু কোথাও একটা নীতিশ কুমার বা প্রশান্ত কিশোর যে রাজনীতি, সেটা কোনো দিকে একটা পাল্লা ভারী করতে পারে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে? তেজস্বী যাদবের আরজেডি এবং হচ্ছে কংগ্রেস। তাই তারা একেবারে আদা জল খেয়ে নেমেছে। বন্ধের দিনে দেখা গেছে ধর্মঘটে স্বয়ং রাহুল গান্ধী এরা প্রত্যেকে হচ্ছে এই ইস্যুটাকে নিয়ে জবরদস্ত তারা প্রচারণায় রয়েছেন। বিহারে এখন ইতিমধ্যে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে নির্বাচনের হাওয়া। আর অন্যদিকে 2026-এর শুরুর দিকে দুটো গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট, একটা আসাম, একটা পশ্চিমবঙ্গ। এই আসামে তো বরাবর হচ্ছে এনআরসিকে কেন্দ্র করে একটা তীব্র মেরুকরণ তৈরি করা হয়, এবং এবারেও তাই হয়েছে। কোচবিহারের এক বাসিন্দা, যিনি 4 জেনারেশন ধরে কোচবিহারের বাসিন্দা, তাকে হঠাৎ করে এনআরসি প্রমাণ দেওয়ার জন্য আসাম সরকার থেকে তার কাছে চিঠি এসেছে, আর এটা রাজ্য জুড়ে এক তীব্র চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনা ঘটার আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ কোট করেছিলাম, এবং তিনি বলেছিলেন, এবং মহুয়া মৈত্র বলেছিলেন যে ঘুরপথে এনআরসি আসছে। ঠিক তাই, সঙ্গে সঙ্গে 2 আর 2-4 উদাহরণ চলে এসেছে, যে একজন তিনি রাজবংশী ট্রাইবাল, তার কাছে এসছে, যিনি আসামে কখনো যাননি, তার 4 জেনারেশনের বসবাস কুচবিহারে, তাদের জমি জায়গা আছে, মোটামুটি সম্পন্ন চাষবাস করেন। তাকে নাকি প্রমাণ দিতে হবে তিনি আসামের এনআরসি, আসামের বাসিন্দাই নয়। এই ঘটনা জানি না এটা কিভাবে হলো, কেন হলো, আমলাতন্ত্রের কোনো এখানে ফাঁক রয়েছে কি না, কিন্তু এটা তো একটা মেরুকরণের রাস্তা পরিষ্কার করবে আসামে, এটা বোঝা যাচ্ছে। ফলে নির্বাচন তেতে উঠেছে। এখন এনআরসির প্রশ্নটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন যে ঘুরপথে এনআরসি, তার কারণ অগাস্ট 1 তারিখ থেকে নির্বাচনের এসআইআর এই রাজ্যে চালু হবে এরকম শোনা যাচ্ছে, এবং 1 তারিখ থেকে জাতীয় জনগণনার প্রথম পর্যায়টা শুরু হয়ে যাবে। অর্থাৎ কোথাও একটা জায়গায় নাগরিকত্ব প্রমাণের একটা প্রশ্ন আসবে। এবং এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি বারবার করে হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী তাদের কথা বলা হচ্ছে, এবং অনেক হিন্দু হয়তো এসছেন 2014-র পর, তাদের সিএর প্রশ্নটা কী হবে, কারণ 2014-র আগে যারা এসছেন তাদের ক্ষেত্রে সিএ বৈধ, এই নিয়ে আলাদা অ্যাপ্লাই না করলেও মোটামুটি এখন সকলে এটা ধরেই নিয়েছেন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিয়েছিল। তিনি বলেছিলেন কেউ ফর্ম ফিল আপ করবেন না, আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন, রেশন কার্ড হয়ে গেছে, ভোটার কার্ড হয়ে গেছে। কিন্তু 2003-এর পর যাদের ভোটার কার্ডে নাম আছে তাদের কিন্তু আবার করে ভোটার কার্ডে নাম তুলতে হতে পারে। এই নিয়েই শুরু হয়ে গেছে গুঞ্জন থেকে আস্তে আস্তে হাওয়া ক্রমশ তীব্র হচ্ছে। 2003-এর পর যারা নাম তুলেছেন তাদেরকে আবার দিতে হতে পারে, এবং নতুন যারা নাম তুলছেন তাদের বাবা মায়ের কিন্তু কতগুলো পরিচয়পত্র লাগবে, তার মধ্যে হচ্ছে যে জন্ম তার একটা সার্টিফিকেট, অথবা হচ্ছে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডে যে বয়সের উল্লেখ থাকে এরকম কোনো প্রমাণপত্র। এরকম প্রমাণ অনেকেরই নেই। ধরা যাক কারোর বাবা ক্লাস 8-এর আগেই ড্রপ আউট, তিনি তাহলে মাধ্যমিক দেননি, তার পরিচয়পত্র কিভাবে হবে? তিনি যদি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আয়লায় তার যদি কোনো রকম কাগজপত্র, অর্থাৎ কোনো হাসপাতালে জন্মেছেন বা কোথাও কোনো কাগজ, সেটা যদি হচ্ছে ঝড়ে বা ইয়েতে উবে যায়, তাহলে কি হবে? কেউ হয়তো বাড়িতেও, অনেকে বলবেন যা এই সময় হয় নাকি, শহরে যারা থাকেন বা শহরাঞ্চলে যারা থাকেন তারা এরকম হয় নাকি বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজও অনেকে বাড়িতে প্রসব হয়, তো তাদের ক্ষেত্রে কি সার্টিফিকেট হবে? বা ধরুন এখন নয় সেরকম হলেও একটা হচ্ছে সরকারের কার্যক্রম অনেক ইন্টেন্সিভ হয়েছে, তারা সেইগুলোকে পরিচয়পত্র তৈরি করে দেয়, সেরকম হতে পারে। কিন্তু আজ থেকে 25-30 বছর আগে তো এই পরিস্থিতি তো ছিল না। পশ্চিমবঙ্গের কথাই বলছি, প্রত্যন্ত জায়গা, তো তারা কিভাবে তুলবেন? স্বাভাবিক অনেক কিন্তু দোলাচল শুরু হয়েছে। অর্থাৎ এই বিষয়টাকে নিয়ে হিন্দু মুসলমান স্বাভাবিক হবে, অবৈধ অনুপ্রবেশকারী এবং তার সাথে হচ্ছে যারা এসেছেন, হিন্দু হলে সিএর ক্ষেত্র বিজেপি বলবে যে সিএ তো পেয়ে যাবেন, 14-র পরে এলে অ্যাপ্লাইটা করতে হবে, 7 বছর থাকলেই অটোমেটিক হয়ে যাবে। এরকম অনেক কথা এরকম আসবে, অনেক রেটরিক আসবে, কিন্তু নির্বাচন কমিশন তারা
কতটা এই রাজনৈতিক বিরোধিতাকে এগিয়ে তারা কতটা থাকতে পারবেন, সবচেয়ে বড় প্রশ্ন এখন এইটা এসে দাঁড়িয়েছে। তার কারণ নির্বাচন কমিশন ভারতবর্ষে নির্বাচন পরিচালনা করেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের নথিভুক্ত, যেহেতু ভারতবর্ষে মাল্টি পার্টি ডেমোক্রেসি আছে, প্রচুর রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, সেই বিষয়টাকে পরিচালনা করতে হবে। কিন্তু এই ইস্যুটাকে ঘিরে যদি তীব্র একটা আইন শৃঙ্খলার প্রশ্ন ভবিষ্যতে এসে দাঁড়ায়, তখন নির্বাচন কমিশন কতটা স্থির থাকতে পারবে, নাকি রোল ব্যাক করবে, অর্থাৎ এই সিদ্ধান্ত তারা আবার পুনর্বিবেচনা করে কোনো একটা জায়গায় আসবে। তাই ইতিমধ্যে একটা মানে সাজো সাজো রব, ঢাক ঢাক গুড়গুড়ো আছে কোথাও এইখান থেকে দাঁড়িয়ে আগামী সময় এনআরসি এই ঘুরপথে আসার বিষয়টা অত্যন্তভাবে এই রাজ্যে ক্রমশ একটা রাজনৈতিক ইস্যু হতে চলেছে আগামী সময়, এটা নিশ্চিত করে বলা যায়। এমনিতে এটা ঠিক দীর্ঘদিন ধরে সীমান্ত একটা সমস্যা রয়েছে, বাংলাদেশের সাথে একটা অরক্ষিত সীমান্ত, দীর্ঘ 4000 কিলোমিটারের এই সীমান্তের একটা দীর্ঘ পর্যায় ছিল, এবং রাজ্যের সাথে কেন্দ্রের একটা লড়াই ছিল জমি দাওয়াকে কেন্দ্র করে, এবং যে কারণে বিভিন্ন আর্থিক কারণে এবং অর্থনীতির কারণে বাংলাদেশ থেকে একটা সময় বহু মানুষ এসছেন এবং অনেক হিন্দু মানুষ আসতে হয়েছে। আমি বারবার করে 2001 থেকে 2006 সাল, এই শতাব্দীর শুরু থেকেই 1 সাল থেকে 2006 ব্যাপক আকারে হিন্দুদের আসতে হয়েছে, তারা সত্যিকারের অর্থে পারসিকিউটেড, মানে তাদেরকে একেবারে জাস্ট হিন্দু হওয়ার কারণে সেখানে এমন অত্যাচার নামিয়ে আনে বিএনপি, বিশেষ করে তারেক রহমান উপর সবচেয়ে বেশি এই ক্ষেত্রে অভিযোগ তৈরি হয়েছে যে তার নেতৃত্বে এগুলো হয়েছিল। হাজারে হাজারে লাখে লাখে মানুষ চলে আসতে বাধ্য হয়েছেন। তারা স্বাভাবিক নিয়মে এখন অনেকেই দেশেরই নাগরিক হয়ে গেছেন, বৈধ নাগরিক, তারা ভোট দেন এবং তাদের যে সমস্ত সুযোগ সুবিধা, এগুলো তো বঞ্চনা করার কোনো প্রশ্ন আসে না। এখন প্রশ্নটা আসছে এনআরসি নিয়ে, তার কারণ এনআরসির ক্ষেত্রে, ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে কোথাও কি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হবে, অনেকের ক্ষেত্রে কাগজপত্র বা নথি এগুলোর একটা অভাব থাকে, তার মানেই তিনি অনুপ্রবেশ করে এসছেন, এটা যদি দাগিয়ে দেওয়া হয় তাহলে তো রাজনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে উঠবে, এটা তো বলাই বাহুল্য। ফলে এখন এই বিষয়টা খুব গুরুত্ব পাচ্ছে এবং 2026-এর নির্বাচনে এটা যে একটা বড় রকমের ইস্যু হবে, এটা তো এখন থেকেই নিশ্চিত করে বলা যায়। জ্ঞানেশ কুমার তিনি বলেছেন যে এই কাজটিকে অত্যন্ত দৃঢ়তার সাথে নির্বাচন কমিশন করতে চায়, যে কারণে প্রায় সব মিলিয়ে 4 লক্ষ মানুষকে এনগেজ করা হচ্ছে, যাতে এই কাজ খুব নির্বিঘ্নে এবং নিশ্চিতভাবে করা যায়। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় ভোটের আগে বা অনেকেরই আছে 2 জায়গায় ভোট দেন, কেউ হয়তো থাকছেন আসানসোলে, তিনি হয়তো সেখানে কর্পোরেশনের ভোট দিয়ে এসছেন, কিন্তু কাজের প্রয়োজনে কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, এখানেও তারপর কোনো পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনে একটা কার্ড বানিয়েছেন। কিন্তু এখন যেহেতু সবটাই ডিজিটালি এটাকে সংযুক্তিকরণ করা হয়ে গেছে, তারা যদি এই কাজটাকে এক্সপিডিয়েট করে তাহলে একটা স্বচ্ছ নির্বাচন হওয়া সম্ভব। এবং এই স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই ক্ষেত্রে সহযোগিতা করা উচিত, তার কারণ ভারতীয় গণতন্ত্রের বৃদ্ধি এবং ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাচন কমিশনই তো রাখে, সুতরাং তাকে শক্তিশালী করা উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে এইটা বলে দাগিয়ে দেওয়া হয় যে অবৈধ অনুপ্রবেশকারী বা একটা বিশেষ সম্প্রদায়ের কিছু এই ধরনের ভোটকে কেন্দ্র করে তিনি নির্বাচনে জিতে আসছেন, তাহলে রাজনীতিকে লঘু করা হয়, রাজনীতিকে অত্যন্ত তরল করে দেওয়া হয়। যারা এই ধরনের কথা বলে তারা রাজনৈতিক যে তাদের ডেপথের অভাব, সেটা বলাই বাহুল্য। এভাবে নির্বাচনে জেতা যায় না, কোনোভাবেই জেতা যায় না। হ্যাঁ, নির্বাচনের বেশ কিছু কেন্দ্রে হয়তো প্রভাব ফেলা যায়, কিন্তু এভাবে কি জেতা যায়? এটা এই ধরনের কথা বলা কি ঘুরিয়ে নির্বাচন কমিশনকে অপমান করা হয় না? এই নির্বাচন কমিশনে তো তারা যোগ্যতার সাথে 52 সাল থেকে নির্বাচন পরিচালনা করে আসছে, তাদের অনেক জায়গায় ভুল ত্রুটি থাকে, সে তো সব জায়গাতেই থাকে, বিভিন্ন সরকারি দপ্তরে থাকে, কিন্তু তাদেরকে এইভাবে ঘুরিয়ে অপমান করা এটা খুব একটা কার্যকরী পদক্ষেপ নয় বলে আমি মনে করি। আর ভুলে গেলে চলবে না, 1993 সালে নির্বাচন
কমিশন এই যে আজকে এপিক কার্ড নিয়ে সবাই ভোটের লাইনে দাঁড়ায়, এই মুভমেন্টটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস বা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে হয়েছিল। মহাকারণ অভিযান হয়েছিল 21শে জুলাইয়ে, তার কারণে গুলিগোলা চলেছিল, 13 জনের মৃত্যু হয়েছিল। এবং যে 21শে জুলাই এই কারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস হিসাবে থেকে গেছে ভারতীয় রাজনীতিতে। তার কারণ ঘটনা কলকাতা শহরে হলো, তার সর্বভারতীয় প্রভাব পড়েছিল। এবং তৎকালীন যিনি নির্বাচন কমিশনার TN সেশন কার্যত তিনি মেনে নিয়েছিলেন নো এপিক কার্ড নো ভোট, অর্থাৎ যার এপিক কার্ড নেই তিনি ভোট দিতে পারবেন না। সেই এপিক কার্ড হয়েছে সেই এপিক কার্ডকে ডিজিটাইজড করা এবং সঠিক ভোটার বা মৃত ভোটারকে আলাদা করা। কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে নিয়ে এক তীব্র রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা হয়। এটা রাজনীতির ক্ষেত্রেও দুর্ভাগ্য, দেশের জনগণের কাছেও দুর্ভাগ্য। এই বিষয়টার উপর আমি অবশ্যই নজর রাখছি। আজকের মতো অ্যাকশন রিয়াকশন এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং সবশেষে বলবেন ভারতের গণতন্ত্র জিন্দাবাদ। ধন্যবাদ, নমস্কার।